হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করছি ওয়ালাইকুম সবাই ভালো আসসালাম। আছেন। আশা করছি সবাই জি ভালো স্যার, আছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথমে সরি, আসলে আপনাদের ল্যাবটা হওয়ার কথা ছিল 11টায়, বাট আমাদেরকে একটা সময় নিতে হচ্ছে ল্যাবটা। স্যার সমস্যা নাই। ইটস ওকে স্যার। ওকে, তো আমরা আসলে সিপিইউ স্কেডিউলিং অ্যালগরিদম করছিলাম ওয়ান বাই ওয়ান। ফার্স্টেই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এটা করেছি এফসিএফএস, দেন এসজেএফ, শর্টেস্ট জব ফার্স্ট। আজকে হচ্ছে রাউন্ড রবিন। এই অ্যালগরিদমটা দেখবো, সাথে কোডটা দেখবো আর কি। তো দেখেন, এটা দিস ইজ এক্সপেরিমেন্ট নাম্বার 3। সিপিইউ স্কেডিউলিং অ্যালগরিদম একসাথে লেখা হয়ে গেছে আসলে, রাউন্ড রবিন। তো এটা আমাদের এইম হচ্ছে টু সিমুলেট দ্য সিপিইউ স্কেডিউলিং অ্যালগরিদম রাউন্ড রবিন। আচ্ছা, আপনারা বাসায় একটু দেখছেন তো যেগুলা দেওয়া হচ্ছে, নিজেরা করতেছেন তো বাসায়? হ্যালো, কেউ কথা বলছেন না, তার মানে কি করছেন না, তাই তো? দেখেন, লাস্টে কিন্তু একবারে সব প্রেসার হয়ে যাবে। আর এগুলা তো এমন কোনো কোডিং না যে আপনাদের প্রবলেম হবে, আপনারা তো এর চেয়েও কঠিন কঠিন কোড করে অভ্যস্ত। তো এক্সপেরিমেন্ট নাম্বার 3 তে কি বলছে দেখেন, ডেসক্রিপশন। টু এইম Our aim is to calculate the average waiting time. There will be a time slice. Each process should be executed within that time slice, and if not, it will go to the waiting state. So first check whether the burst time is less than the time slice. আচ্ছা, আমি বাংলায় বলে দিই ফার্স্টে। সেটা হচ্ছে এখানে আমাদের যে কাজটা, সেটা হচ্ছে আমরা প্রথমেই একটা টাইম স্লটে ভাগ করে নিব। আমাদের সিপিইউ তো টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম নর্মালি যেভাবে কাজ করে, যে অনেকগুলা কাজ যদি দেওয়া হয়, একটা ফ্র্যাকশন অফ এ টাইম আর টাইম ইউনিট ভাগ করে নেয়, যে এতটুকু কাজ এটা এই প্রসেসটা করবে, বাকি এতটুকু কাজ এই প্রসেসটা করবে। এভাবে টাইম শেয়ারিং করা হয়। তো আমাদের ঠিক রাউন্ড রবিন অ্যালগরিদমটা ঠিক ওই কাজটাই করে, যে এখানে একটা টাইম স্লাইস থাকে। ধরেন আপনি 2 সেকেন্ড বা 3 সেকেন্ড, এখানে আসলে 2-3 সেকেন্ড আমরা টাইম ইউনিট ধরে নিচ্ছি, আসলে এত না। মাইক্রো সেকেন্ড বা মিলি সেকেন্ডে আসলে এটা কাউন্ট হয়, যে সিপিইউ টাস্কটাকে একটা টাইম স্লাইসে ভাগ করে নেয়, যে মিনিমাম টাইম কোয়ান্টাম যেটা বলে, টাইম কোয়ান্টাম বলে এটারে, কোয়ান্টাম টাইম, কিউটি, কোয়ান্টাম টাইম। তো এই কোয়ান্টাম টাইমটা হচ্ছে ধরেন 4 মিলি সেকেন্ড বা 2 মিলি সেকেন্ড, হোয়াট এভার, আমরা আমাদের ইচ্ছা মতো করে নিতে পারবো। তো প্রথমে যে কাজটা আসবে, ধরেন 10 মিলি সেকেন্ডের একটা কাজ প্রথমে এসেছে। তো কি করবে আমাদের সিপিইউ, ওই কাজটা আমাদের যে টাইম কোয়ান্টাম সেই পরিমাণই করবে। ধরেন 4 মিলি সেকেন্ড যদি থাকে টাইম কোয়ান্টাম, সেই 4 মিলি সেকেন্ড ওই কাজটা করবে। এরপরে সেকেন্ড যে প্রসেস সেটাতে সুইচ হয়ে যাবে। তো এরপর সেকেন্ড প্রসেসটাও ঠিক এতটুকু করবে। যদি এমন হয় যে সেকেন্ড বা থার্ড প্রসেসটা এমন হয়েছে যে 4 সেকেন্ডের বা 4 মিলি সেকেন্ডের চেয়ে কম টাইম সেটা, ধরেন সে কাজটা 3 মিলি সেকেন্ড যদি হয়, তাহলে সেটা ওই চার মানে টাইম কোয়ান্টাম তো 4, তো সেটা যেহেতু কম, সো ওই কাজটা ওখানে কমপ্লিট হয়ে যাবে। 3 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে সিপিইউ অন্য প্রসেস আবার নিয়ে নিবে। তো এইভাবে চলতে চলতে যখন সবগুলো প্রসেসের একটা নির্দিষ্ট টাইম, ওই টাইম কোয়ান্টামটা কমপ্লিট হয়ে যাবে, দেন আবার সেই ফার্স্ট যে প্রসেসটা ছিল, যেটাতে 4 সেকেন্ড করার পরে আবার অন্য প্রসেসে ব্যাক করেছে, সেই প্রসেসটাতে যাবে। এভাবে আমাদের কাজগুলো চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না কাজগুলো শেষ হয়। তো দেখেন, আচ্ছা, এটা আমার কথা দিয়ে আপনারা হয়তো নাও বুঝতে পারেন ক্লিয়ারলি। এরপরে আমরা ম্যাথ করব, অ্যালগরিদম করব, তারপরে আসলে ক্লিয়ার হবে আস্তে আস্তে। দেখেন,
তো যেটা বলছে দেখেন এখানে দেয়ার উইল বি এ টাইম স্লাইস, সেখানে একটা টাইম স্লাইস থাকবে। ইচ প্রসেস শুড বি এক্সিকিউটেড উইথিন দ্যাট টাইম স্লাইস, প্রত্যেকটা প্রসেস এক্সিকিউট হবে সেই টাইম স্লাইসের মধ্যেই। অ্যান্ড ইফ নট, এবং যদি এটা দিয়ে না হয় ওই টাইম স্লাইসের মধ্যে, ইট উইল গো টু দ্য ওয়েটিং স্টেট, ওই প্রসেসটা ওয়েটিং স্টেটে পাঠিয়ে দিবে। সো ফার্স্ট চেক ওয়েদার দ্য বার্স্ট টাইম ইজ লেস দেন দ্য টাইম স্লাইস, তার মানে প্রথমেই চেক করবে যে বার্স্ট টাইমটা আসলে টাইম স্লাইসের চেয়ে ছোট কিনা বা টাইম স্লাইসের সমান কিনা। ইফ ইট ইজ লেস দেন, ইট অ্যাসাইন দ্য ওয়েটিং টাইম টু সাম অফ দ্য টোটাল টাইমস। আচ্ছা, আচ্ছা, এটা যদি ওয়েটিং টাইম এটার চেয়ে কম হয়, স্লাইস টাইমের চেয়ে কম হয়, দেন অ্যাসাইন দ্য ওয়েটিং টাইম টু দ্য সাম অফ দ্য টোটাল টাইমস। ওয়েটিং টাইমটাকে টোটাল সাম অ্যাসাইন টাইমের সরি টোটাল টাইমটার সাথে যোগ করে দেবে, মানে টার্ন অ্যারাউন্ড টাইমের সাথে। ইফ ইট ইজ গ্রেটার দেন, সামওয়ান রেজড হ্যান্ড। হ্যাঁ, কি বলেন? স্যার টাইম স্লাইসটা বুঝলাম না, এটা কি? টাইম স্লাইসটা বুঝেন নাই? আচ্ছা, এখন বোঝার দরকার নাই, কন্টিনিউ করেন। হ্যাঁ, একটু পরে যখন আমরা ম্যাথে আসবো তখন বুঝে যাবেন। তো আমি এটা স্কিপ করছি, তাহলে এটা আসলে বোঝানোর আমার মনে হয় কোনো প্রয়োজন নাই, আমরা সরাসরি ম্যাথে চলে যাই, এটাই বেটার। তাহলে আপনাদের কোশ্চেনটাও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন রাউন্ড রবিন অ্যালগরিদমের সরাসরি ম্যাথে চলে আসলাম আমরা। দেখেন, ইচ প্রসেস গেটস এ স্মল ইউনিট অফ সিপিইউ টাইম। সিপিইউ এর তো এনাফ টাইম, তাই না? সিপিইউ ধরেন বসেই আছে আইডল, কোনো কাজ না দেওয়া পর্যন্ত। তো সিপিইউ এর টাইমটাকে আমরা ছোট ছোট টাইম স্লটে ভাগ করছি, ইউজুয়ালি 10 to 100 মিলি সেকেন্ড। এই টাইম কোয়ান্টামটা নর্মালি হয়ে থাকে 10 থেকে 100 মিলি সেকেন্ড। আই রিপিট, এটা 10 থেকে 100 মিলি সেকেন্ডের মধ্যে হতে পারে। আফটার দিস টাইম হ্যাজ ইলেপসড, এই টাইমটা শেষ হওয়ার পর, দ্যাট প্রসেস ইজ প্রিম্পটেড অ্যান্ড অ্যাডেড টু দ্য এন্ড অফ দ্য রেডি কিউ। এই টাইমটা শেষ হয়ে যাওয়ার পর যে প্রসেসটা শুরু করেছে সেই প্রসেসটা আবার রেডি কিউতে পাঠিয়ে দেয় বা হচ্ছে ওয়েটিং স্টেটে পাঠিয়ে দেয়। if there are n process, যদি সেখানে n process থাকে in the রেডি কিউতে, and the time quantum is q, যদি time quantum q হয়, then each process gets 1 by n of the CPU time। তার মানে হচ্ছে প্রত্যেকটা প্রসেস 1 by n টাইম পাবে, and no process waits more than n minus 1 by q time units। তার মানে প্রত্যেকটা প্রসেসই এই n মাইনাস, মানে যেহেতু নাম্বার অফ প্রসেস n, তো n মাইনাস ওয়ান বাই কিউ, এতটুকু টাইম ইউনিটের বেশি কেউই ওয়েট করবে না। কারণ কি? কারণ প্রত্যেকটা টাইম স্লট আমাদের একটা, যদি 2 সেকেন্ডের একটা টাইম স্লট হয়, সেই 2 সেকেন্ড পরে তো সেকেন্ড একটা প্রসেস এক্সিকিউট করতেছে, আবার সেকেন্ড প্রসেস 2 সেকেন্ড করার পর আবার থার্ড একটা প্রসেস যেটা আসছে সেটা করতেছে। সো এর চেয়ে বেশি টাইম কাউকেই অপেক্ষা করা লাগবে না, একটা নির্দিষ্ট টাইম পর পর প্রত্যেকটা ইয়েটাই সে এক্সিকিউট করতে থাকবে। এখানে দেখেন, এটা আমার মনে হয় এখানে ম্যাথটা দেখলে আপনাদের যত কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে দেখেন আমরা টাইম কোয়ান্টাম ধরেছি 4। আই রিপিট, আমরা টাইম কোয়ান্টাম ধরেছি 4। তো প্রসেস P1, দেখেন এটার বার্স্ট টাইম 24। তো খেয়াল করে দেখেন, আমরা 0 থেকে 4 মানে 4 সেকেন্ড আমরা P1 টাস্কের জন্য 4 সেকেন্ড দিয়েছি। 4 সেকেন্ড পর দেখেন P1 সুইচ হয়ে গেছে, এখান থেকে P1 আর কাজ করছে না। সিপিইউ P1 কে কনটেক্সট সুইচিং এর মাধ্যমে ছেড়ে দিয়ে P2 তে চলে গেছে। তো P2 এর বার্স্ট টাইম হচ্ছে 3 সেকেন্ড, যেটা টাইম কোয়ান্টামের চেয়ে কম। তো যেহেতু টাইম কোয়ান্টামের চেয়ে কম, তো ওই কাজটা আসলে সিপিইউ কমপ্লিট করে দিবে। কারণ সিপিইউ ওটার জন্য ওর টাইম কোয়ান্টাম ছিল 4, যেহেতু ওর বার্স্ট টাইমই হচ্ছে 3, সো 4 মিলি সেকেন্ডের মধ্যে আসলে কাজটা কমপ্লিট হয়ে যায়। সো ওকে কমপ্লিট করে এর পাঠিয়ে দিবে। এরপরে দেখেন 3 সেকেন্ড পর সিপিইউ আরেকটা প্রসেস যাবে P3, নেক্সট প্রসেস। সো P3 এরও আসলে বার্স্ট টাইম ছিল 3, সো সেও 10 সেকেন্ড নিবে। নেওয়ার পর এরপর দেখবে যে নতুন আর কোনো কাজ নাই, নতুন কোনো টাস্ক যেহেতু নাই, সেহেতু সিপিইউ আবার ব্যাক করবে কোথায়? আবার P1 এ ব্যাক করবে। কারণ P1 এর 4 সেকেন্ড কমপ্লিট হওয়ার পরে আরো 20 সেকেন্ড বার্স্ট টাইম তার রয়েছে। সো এই 20 সেকেন্ড থেকে আবার 4 সেকেন্ড মাইনাস করবে। 4 সেকেন্ড মাইনাস করার পরে দেখবে যে অন্য কোনো প্রসেসে আর বাকি আছে কিনা, যেহেতু নাই, সো আবার P1 এ ব্যাক করবে। এভাবে P1 এর
দেখেন প্রত্যেকটা টাইম স্লাইস ভাগ করে করে 4 সেকেন্ডের বেশি দেখেন নাই। এখানে দেখেন প্রত্যেকটা আমরা 10 থেকে 14, 14 থেকে 18, 18 থেকে 22, 22 থেকে 26, 26 থেকে 30 টাইম স্লাইসটা দেখেন 4 সেকেন্ড করেই আছে বা 4 মিলি সেকেন্ড করেই আছে। এবং এই P1 এভাবে যেহেতু P1 ছাড়া অন্য কোনো টাস্ক নাই, আমরা এই P1 এর কাজটাকে করছি। আচ্ছা, যে বলছিলেন যে টাইম স্লাইসটা কি, এখন বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না স্যার। এত সহজে ক্লিয়ার হয়ে গেলেন? দ্রুত বুঝে গেলে তো দ্রুত ভুলে যাবেন। আচ্ছা যাই হোক, P1 এর ব্রাঞ্চ টাইম 24 কিভাবে? সরি বলেন। স্যার P1 এর ব্রাঞ্চ টাইম 24 কিভাবে, এটা বুঝতে পারি নাই। P1 এর বার্স্ট টাইম 24 কিভাবে? হ্যালো, আপনি একটু ক্লিয়ারলি কোশ্চেন করেন। P1 স্যার P1 এর বাস টাইম 24 বলতে যে P1 টা টোটালি মানে P1 কাজটার জন্য 24 মিনিট লাগে এরকম আর কি। অবভিয়াসলি আপনি কি আগের ক্লাসগুলো করেননি, আগের ল্যাবগুলো? আর আমি বুঝতে পারছি, আমি বলছি যে প্রশ্ন করছে এটা উত্তরটা। ও আচ্ছা, হ্যাঁ আসলে আগে যারা ক্লাস করেছেন তাদের তো এটা বোঝার কথা যে আসলে বার্স্ট টাইম যেটা দেওয়া আছে এটা তো আসলে ওই প্রসেসের জন্য বরাদ্দ সময়, যে সেটা কমপ্লিট করতে এতটুকু সময় লাগে, এটা আসলে দেওয়া থাকে আমাদের প্রসেসে, যে প্রসেসের P1, P2, P3 সাথে বার্স্ট টাইম 24, 3, 3 এটা দেওয়া আছে। আর এই দেওয়ার জি স্যার। যে ম্যাথটা আপনাদের যে ম্যাথ দেওয়া হবে সেই ম্যাথে আসলে এটা দেওয়া থাকবে। আর আপনাদের মেইন চ্যালেঞ্জ হচ্ছে গ্যান্ট চার্টটা তৈরি করা। এই গ্যান্ট চার্টটা তৈরি করলে আপনারা কাজ করে ফেলতে পারবেন। তো এখন দেখেন আপনাদের যদি বলা হয় যে P1 এর ওয়েটিং টাইম কত, তো P1 এর ওয়েটিং টাইম কত আসলে বলেন তো? জিরো, কারণ এটাই তো প্রথমে কাজ করে। P1 এর ওয়েটিং টাইম আসলে 0 না, আপনি আরো ভালো করে চেক করেন। স্যার 14 প্লাস 18 প্লাস 22 প্লাস 26 প্লাস 30 এই পুরোটা মিলে P1 এর ওয়েটিং টাইম। আরো ভালো করে চেক করেন, উত্তেজিত হওয়ার দরকার নেই। না না স্যার, এক মিনিট স্যার 10 আছে স্যার। 30 30 30 হবে, স্যার 24 প্লাস 6 হবে, মানে প্রথমে তো P1 P3 এর P2 না এগুলো না হবে। স্যার খেয়াল 10 করেন, স্যার শুধু 10 স্যার শুধু 10। 6 হবে 6। এক্স্যাক্টলি 6 না না আসলে, না 4 কারণ প্লাস 7 P2 প্লাস আর 10। P3 মাঝখানে P2 এবং হ্যাঁ, P3, দুইটার যোগফল হবে। হ্যাঁ P2 এবং P3 এর সময়টা অন্য কাজ করেছে, বাকি সময়টা দেখেন P1 এর কাজই করতেছে, সো সে আলটিমেটলি ওয়েট করছে আসলে 6 সেকেন্ড। আর P2 এর থেকে P2 এর ওয়েটিং টাইম হচ্ছে 4 সেকেন্ড, আর P3 এর ওয়েটিং টাইম হচ্ছে 4 আর 3 7 সেকেন্ড। তার মানে হচ্ছে আলটিমেটলি P1 এর ওয়েটিং টাইম 3 3 6, P2 এর 4, তার মানে 4 আর 6 10, আর P3 এর জন্য হচ্ছে 7, 10 আর 7 17, হ্যাঁ 17। তার মানে এভারেজ ওয়েটিং টাইম হচ্ছে কত, 17/3। সো 3 6 18, সো 5 পয়েন্ট সামথিং, এটা হচ্ছে এটার এভারেজ ওয়েটিং টাইম। আর এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা এভাবে ক্যালকুলেট করবেন। তো এখানে কিছু স্যার গুরুত্বপূর্ণ, হ্যাঁ বলেন। ওয়েটিং টাইমটা স্যার একটু আরেকবার বলবেন, মানে P1 এর। P1 এর ওয়েটিং টাইম ইনিশিয়ালি তো 0, তাই না? প্রথমেই দেখেন 0, কারণ সে শুরুতেই কাজটা হচ্ছে। এরপরে দেখেন মাঝখানে P2 এর কাজটা করেছে, এরপরে P3 এর কাজটা করেছে, তো 3 3 6 সেকেন্ড অন্য কাজ করেছে। তার মানে P1 আসলে ওয়েট করতেছে কতক্ষণ, 6 সেকেন্ড। বুঝেন জি নাই? স্যার। হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ 6 সেকেন্ড সে আসলে ওয়েট করেছে। তাহলে P2 কতক্ষণ ওয়েট করেছে? P2 ইনিশিয়ালি 4 সেকেন্ড ওয়েট করেছে, এর চেয়ে বেশি সে আর ওয়েট করে নাই, কারণ তার বার্স্ট টাইম 3 সেকেন্ড ছিল, সে এরপরে কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে P3 দেখেন, P3ও এই P3 প্রথমে 4 সেকেন্ড আর এরপরে 3 সেকেন্ড, তার মানে 7 সেকেন্ড ওয়েট করেছে। তাহলে এভারেজ ওয়েটিং টাইম P1 প্লাস P2 প্লাস P3 ডিভাইডেড বাই 3, এই তো। ক্লিয়ার?
জি বলবো। বাচ্চা কথা বলতেছে মনে হয়। আচ্ছা যাই হোক, সো এটাই হচ্ছে আমাদের রাউন্ড রবিন অ্যালগরিদম। তো এখন এখানে ইম্পর্টেন্ট কিছু কথা বলতেছে, দেখেন। কিউ শুড বি লার্জ কম্পেয়ার টু কনটেক্সট সুইচ টাইম। হোয়াট ইজ কিউ? আচ্ছা, কোয়ান্টাম টাইম, কোয়ান্টাম টাইম শুড বি লার্জ কম্পেয়ার টু কনটেক্সট সুইচ টাইম। তো এটা আসলে কি জন্য বলতেছে, দেখেন একটু আগে আমরা এই যে একটা কথা বললাম যে আমাদের এখানে ইচ প্রসেস গেটস, এখানে 10 থেকে 100 মিলি সেকেন্ড, এই টাইমটা নর্মালি সিপিইউ একটা কাজ আমরা টাইম কোয়ান্টাম এর ভিতরে নিয়ে থাকি আসলে। তো মিনিমাম যেহেতু 10, সো আমাদের সিপিইউ এর টাইম কোয়ান্টামটা আসলে 10 সেকেন্ডের চেয়ে বেশি হওয়া উচিত। যদিও আমরা ম্যাথের এখানে আমরা ওইভাবে ক্যালকুলেট করতেছি না, এটা আমাদের সিপিইউ এর ক্ষেত্রে মানে ম্যাথ স্কেজুয়ালিং অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদের এটা বলে দেওয়া হয়। কারণ 10 সেকেন্ড পর পর আসলে সুইচিংটা হয়, কনটেক্সট সুইচিংটা হয়। তো 10 সেকেন্ডের বেশি হইলে সেটা সুবিধা হয়, কারণ 10 সেকেন্ডের কম সময়ে হইলে তো আসলে কনটেক্সট সুইচিংটা হচ্ছে না। তো এখানে দেখেন আমাদের যদি নর্মালি প্রসেস টাইম যদি 10 হয় এবং টাইম কোয়ান্টাম যদি 12 হয়, তাহলে কি আসলে কোনো কনটেক্সট সুইচিং হচ্ছে? কোনো কনটেক্সট সুইচিং কিন্তু হচ্ছে না, কারণ প্রসেস আসলে 10 সেকেন্ড, সো টাইম কোয়ান্টাম হচ্ছে 12, সো আমাদের প্রসেস টাইমটা মানে কোনো কনটেক্সট সুইচিংই হচ্ছে না, ওই প্রসেসটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন যদি টাইম কোয়ান্টাম আমরা 6 নেই, তাহলে দেখেন কয়টা প্রসেস এখানে কনটেক্সট সুইচ করবে? এখানে সুইচ করবে একটা প্রসেস, কারণ 6 দিয়ে যদি আমরা 10কে ভাগ করি তাহলে দেখা যাচ্ছে যে একটা প্রপারলি হচ্ছে সুইচ করা যায়। আর যদি টাইম কোয়ান্টাম 1 হয় তাহলে দেখেন কনটেক্সট সুইচিং হবে 9টা, কারণ 1 দিয়ে যদি আপনারা প্রথম একটা কাজ তো হচ্ছেই, এরপরে আমাদের 9টা টাস্ক এখানে সুইচ করতে পারে বা প্রসেস সুইচিং হতে পারে। তো যত আসলে টাইম কোয়ান্টামটা কমাই নেবেন তত আসলে সুইচিংটা বাড়বে, কনটেক্সট সুইচিং এর পরিমাণটা বেড়ে যাবে। আমার কথাটা কি স্যার আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, না স্যার বুঝি নাই আমি বলতেছি স্যার যে কি আসলে? কনটেক্সট সুইচিং কি, এটা আমি আপনাদের লাস্ট ক্লাসের আগের ক্লাসে না পড়াইলাম আপনাদের হচ্ছে এক প্রসেস থেকে আরেক প্রসেসে সুইচ করা, আপনাদের তো থিওরি। এখানে এখানে এক প্রসেস 10টা এখানে কি এক প্রসেস থেকে আরেক প্রসেসে সুইচ করতেছে না? হ্যাঁ স্যার করতেছি, কিন্তু এই যে আপনি ফার্স্ট 10কে কি দিয়ে ভাগ দেবো না কি দেবো বুঝতেছি না। এটা আছে মানে কোয়ান্টাম আমি টাইম। বলছি যে একটা প্রসেসের প্রসেস টাইম যদি 10 সেকেন্ড হয় এবং তার কোয়ান্টাম টাইম যদি আমরা 12 ধরি, তাহলে কি সে কোনো এখানে কোনো সুইচিং হওয়ার কোনো অপশন আছে? মানে সিপিইউ 12 সেকেন্ড করে কাজ করবে, তো একটা প্রসেসের প্রসেস টাইম হচ্ছে 10 সেকেন্ড, তাহলে কি ওখানে আর কোনো কাজ ঢুকতে পারবে? হ্যালো, না আর কোনো কাজ ঢোকার তো কোনো অপশন নাই, সেটা কমপ্লিট করে দিবে। এখন যদি টাইম কোয়ান্টাম 6 সেকেন্ড করি আমরা, তাহলে সেখানে একটা কাজ ঢুকানো যাবে, একটা আলাদা প্রসেস আরেকটা ঢুকানো যাবে, মানে কনটেক্সট সুইচিং হতে পারবে একটা। বুঝছেন এবার? বাট যদি টাইম কোয়ান্টাম আমরা 1 করি তাহলে 9টা কাজ ঢুকানো যাবে ওখানে, মানে 9টা আলাদা আলাদা প্রসেস ঢুকানো যাবে। যদি 3 করি তাহলে কয়টা? 3 3 9, 3টা কাজ ঢুকাইতে পারবেন, 3টা আলাদা আলাদা প্রসেস এখানে সুইচিং হতে পারবে। এখন বুঝছেন? স্যার আচ্ছা, বুঝে থাকলে খুবই ভালো কথা। তাহলে এখন আমরা অ্যালগরিদমটাতে যাই। দেখেন, স্টার্ট দ্য প্রসেসটা আমরা স্টার্ট করছি, accept the number of process in the ready queue and time quantum or time slice.
সো আমরা নাম্বার অফ প্রসেস নিচ্ছি রেডি কিউতে, এবং টাইম কোয়ান্টাম বা টাইম স্লাইসটা আমরা এন্ট্রি করে নিলাম। আমরা 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড আমাদের ইচ্ছা মতো আমরা নিলাম। দেন হচ্ছে ফর ইচ প্রসেস ইন দ্য রেডি কিউ, সরি আসলে আপনারা মনে হয় একটু সাউন্ড পাচ্ছেন না? কোনো সাউন্ড পাচ্ছেন? জি স্যার। জি স্যার, হরর সাউন্ড। হ্যাঁ, পাশের বিল্ডিং এ আসলে কাজ চলতেছে, তো আসলে কিছু করার নাই, মাঝে মাঝে সাউন্ড আসতেছে। মনে হচ্ছে আচ্ছা সাপের। আচ্ছা দেখেন, লোহা কাটতেছে। for each process in the ready queue, assign the process ID and accept the CPU burst time. Process ID আমরা দিলাম, একটা একটা নাম্বারিং করলাম, দেন আমরা প্রসেসের বার্স্ট টাইম গুলোও এন্ট্রি করলাম। and বলছে calculate the number of time slice for each process, where number of time slice for process is equal to burst time process by time slice। মানে আসলে টোটাল বার্স্ট টাইম যা দেওয়া থাকবে সেগুলোকে আমরা যদি টাইম স্লাইস দিয়ে ভাগ করি, তাহলে সেটা আসলে সমান হবে ওই আপনার টোটাল নাম্বার অফ টাইম স্লাইস ফর প্রসেস। মানে এক কথায় একটু যদি আমরা জ্ঞান চার্টে যাই, সেটাখান থেকে আপনারা বুঝতে পারবেন। এখানে টোটাল নাম্বার অফ টাইম স্লাইস, টোটাল নাম্বার অফ টাইম স্লাইস কয়টা? 1 2 3 4 5 6 7 8, টোটাল নাম্বার অফ টাইম স্লাইস হচ্ছে 8টা। তো সেটা আমরা টোটাল বার্স্ট টাইমকে যদি টাইম স্লাইস দিয়ে ভাগ করি, তাহলেই তো এটা পেয়ে যাই না আমরা। দেখেন 24 আর 3 27, 27 আর 3 30। তো এই 30কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কত পাই? 4 7 28, 4 8 32, 1 2 3 4 5 6 7 8। তো আমাদের 4 8 32 হওয়ার কথা, এখানে 4 7 28, মানে 7-এর একটু বেশি। তার মানে আলটিমেটলি আমাদের ওই এখানে যেহেতু দুইটা কম ছিল, মানে টাইমের বার্স্ট টাইম, এই কারণে আমাদের এটা কমে গেছে। সো এটা হচ্ছে মেইনলি অ্যালগরিদমটা এভাবে কাজ করে। কি বলতেছে যে ক্যালকুলেট দ্য নাম্বার অফ টাইম স্লাইস ফর ইচ প্রসেস, প্রত্যেক প্রসেসের জন্য নাম্বার অফ টাইম স্লাইস আমরা ক্যালকুলেট করি। তো নাম্বার অফ টাইম স্লাইস ফর প্রসেসগুলোর জন্য নাম্বার অফ টাইম স্লাইস ইজ ইকুয়ালস টু বার্স্ট টাইম প্রসেস ডিভাইড বাই টাইম স্লাইস। মানে টোটাল বার্স্ট টাইমটাকে টাইম স্লাইস দিয়ে ভাগ করলে যেটা হয়, আসলে টাইম স্লাইসের প্রসেসগুলোর জন্য টাইম স্লাইসের সংখ্যা ততটাই হবে। এটাই হচ্ছে ওইখানকার যে থিওরিটিক্যাল কথাটা। তো ইফ দ্য বার্স্ট টাইম ইজ লেস দ্যান দ্য টাইম স্লাইস, দেন নাম্বার অফ টাইম স্লাইস ইজ ইকুয়াল টু 1। যদি বার্স্ট টাইমটা টাইম স্লাইসের চেয়ে ছোট হয়, তাহলে নাম্বার অফ টাইম স্লাইস কত? 1 হবে, তাই না? ওই যে 4-এর চেয়ে ছোট হলো 1, তার মানে 3 যখন হয়েছে তখন আমরা সেটাকে একটা টাইম স্লাইসই ধরেছি, সেটাই আসলে এখানে ধরে নিচ্ছি। Consider the ready queue is a circular queue. Calculate waiting time for process. Waiting time for process is n minus waiting time for process n is equal to waiting time for process n minus 1 plus burst time of process n minus 1 plus the time difference in getting the CPU from process n minus 1. এটা হচ্ছে ওয়েটিং টাইমের ফর্মুলা, আর এরপর আসছে টার্ন অ্যারাউন্ড টাইমের ফর্মুলা। তো এগুলো আসলে দেখে আমরা খুব একটা বুঝবো না, আমরা ওই ম্যাথ থেকেই তো বুঝে আসলাম এই ব্যাপারটা। এখানে যেগুলা থিওরিটিক্যালি বলছে, সেগুলো তো ম্যাথ থেকে আমরা দেখে আসলাম কিভাবে আমরা বের করতেছি। সো এখানে আমরা এখন আর টাইম ওয়েস্ট করছি না, আমাদের প্রায় 30 মিনিটসের মতো হয়ে যাচ্ছে। সো আমরা এখন কোডে চলে যাই। হ্যাঁ, কোডটাতে একটু বোঝার জিনিস আছে। সো দিস ইজ আওয়ার সি প্রোগ্রাম ফর দিস অ্যালগরিদম। অ্যালগরিদমের জন্য আমাদের সি প্রোগ্রাম হচ্ছে এটাই। প্রথম থেকে বোঝানোর কিছু নাই, হেডার ফাইল নিয়েছি, এরপর ইন্টিজার মেইন, আমরা মেইন ফাংশন শুরু করেছি। এরপরে দেখেন ভেরিয়েবল নিয়েছি n, এটা নাম্বার অফ প্রসেস। এরপরে i আমরা ফর লুপ চালানোর জন্য। এরপরে কোয়ান্টাম টাইমটাকে আমরা কিউটি ভেরিয়েবলের মধ্যে নিব। এরপরে কাউন্ট একটা ভেরিয়েবল নিয়েছি, যেটা 0 দিয়ে অ্যাসাইন করেছি, 0 থেকে শুরু করবে কাউন্ট ভেরিয়েবলটা। এরপর হচ্ছে টেম্প নামে আরেকটা ভেরিয়েবল নিয়েছি, যেটা আমাদের ভিতরে ইউজ করতে হবে।
এবারে এসকিউ, এটা হচ্ছে সামেশন অফ কোয়ান্টাম। আসলে এসকিউ শর্ট ফর্ম দিয়ে আমরা নিয়েছি, এটার ভেরিয়েবল, এই ভেরিয়েবলটাও আমরা 0 দিয়ে অ্যাসাইন করেছি ভ্যালুটা। এরপরে আমরা অ্যারে নিয়েছি, বার্স টাইমের জন্য 10টা, সাইজ দিয়েছি 10, ওয়েটিং টাইমের জন্য 10, টোটাল সরি টার্ন অ্যারাউন্ড টাইমের জন্য 10, আর রিমেইনিং বার্স টাইম, এখানে রিমেইনিং বার্স টাইমের জন্য 10। রিমেইনিং বার্স টাইমটা কোনটা? রিমেইনিং বার্স টাইমটা হচ্ছে এই যে এখানে যেমন আমরা ম্যাথ করার সময় এটার বার্স টাইম ছিল 24 P1 টাস্কের, তো P1 এর জন্য প্রথমে 4 সেকেন্ড হওয়ার পর এটা রিমেইনিং বার্স টাইম হয়ে যাচ্ছে কত? 20। তো এটাই হচ্ছে রিমেইনিং বার্স টাইম। তো এটা আমরা ক্যালকুলেশন ভিতরে করার জন্য রিমেইনিং বার্স টাইম, এটা অ্যারে সাইজ নিয়েছি 10। এরপরে আমরা হচ্ছে ফ্লোট টাইপের দুইটা ভ্যালু নিলাম, একটা হচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইম 0 অ্যাসাইন করছি, এবং অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম এটা 0 অ্যাসাইন করেছি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ভেরিয়েবলের ডিক্লারেশন। এর ভিতরে কোনোটাতে কোনো কনফিউশন আছে কিনা? কারণ এই ভেরিয়েবলগুলো পরে পরবর্তীতে আপনাদের বিভিন্ন জায়গায় লাগবে। তো ঠিক আছে, তো দেখেন এরপর হচ্ছে প্রিন্টএফ এন্টার দ্য নাম্বার অফ প্রসেস। আমরা নাম্বারগুলো প্রসেস কয়টা প্রসেস নিব সেটা এন্ট্রি করছি। স্ক্যানএফ %d n, n এর ভিতরে নিলাম। এরপরে আমরা প্রসেসগুলোর বার্স টাইম এন্ট্রি করব। তো সেটার জন্য আমরা একটা ফর লুপ ইউজ করেছি, যে এন্টার বার্স টাইম ফর প্রসেস P1 P2 P3 এভাবে আমরা নিয়ে আমরা হচ্ছে বার্স টাইমগুলো এন্ট্রি করব। এখন এখানে একটা কাজ করেছি, দেখেন রিমেইনিং বার্স টাইম আর এটা হচ্ছে বার্স টাইম। তো এই টোটাল আমাদের যে বার্স টাইমটা আছে প্রত্যেকটা প্রসেসের জন্য, সেটা আমরা রিমেইনিং বার্স টাইমের ভিতরে অ্যাসাইন করে দিচ্ছি। কারণ যে বার্স টাইমটা আমরা আমাদের দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ না করে একটা ভেরিয়েবলের ভ্যালু আমরা আরেকটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ সব প্রথমে যদি আমরা রিমেইনিং বার্স টাইমটাকেই টোটাল বার্স টাইমটা মানে একটা প্রসেসের ধরে নিচ্ছি আর কি, সেটাই। এরপরে দেখেন আমরা কোয়ান্টাম টাইম কোয়ান্টামটা এন্ট্রি করে নিচ্ছি, এন্টার কোয়ান্টাম টাইম। সো আমরা কিউটির মধ্যে নিলাম। এখন আমাদের মেইন চ্যালেঞ্জটা আসছে, যে আমাদের মেইন কাজটা এখানে হবে সেটা হচ্ছে হোয়াইল লুপ নিয়েছি আমরা, একটা হোয়াইল লুপ নিয়ে কাজ করতেছি। হোয়াইল লুপ হোয়াইল 1 ট্রু ফর i is equal to 0, i এর ভ্যালু 0 থেকে শুরু করছে, কাউন্ট আমরা ইনিশিয়ালি 0 অ্যাসাইন করেছিলাম, তো এখানেও 0, i is less than n, i plus plus। এখন আপনাদের কথা হচ্ছে স্যার এখানে কাউন্টটা আমরা কেন দিলাম? আমাদের হচ্ছে নাম্বার অফ প্রসেস যতগুলো আছে, যতগুলো প্রসেস সাকসেসফুলি কমপ্লিট হবে, কাউন্টের ভ্যালুটা ততক্ষণ পর্যন্ত বাড়বে। এবং এটা কতক্ষণ পর্যন্ত বাড়বে? যতক্ষণ সে n এর সমান না হয়। মানে আমাদের নাম্বার অফ প্রসেস তো n, তো আমরা আসলে এই কাজটা চলতে থাকবে, এটা আমরা এই জন্য কাউন্ট করব। কাউন্ট করে আমরা লাস্টে ব্রেক করব প্রসেসটা, মানে হোয়াইল লুপটা ব্রেক করব তখন যখন আমাদের কাউন্টের ভ্যালুটা n এর সমান হবে। এই জন্য আমরা কাউন্ট এটা এখানে ইউজ করেছি। আচ্ছা, এখন আমরা টেম্প ভেরিয়েবলের মধ্যে আমাদের কোয়ান্টাম টাইমটাকে আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা হচ্ছে একটা ইফ কন্ডিশন ইউজ করেছি, ইফ রিমেইনিং বার্স টাইম ডাবল ইকুয়ালস 0, তার মানে রিমেইনিং বার্স টাইমটা যদি 0 এর সমান হয়, ভালো করে বোঝেন কিন্তু আমাদের রিমেইনিং বার্স টাইম মানেই তো বার্স টাইম আসলে, তাই না? তো বার্স টাইমটা যদি 0 হয় তার মানে কাউন্ট প্লাস প্লাস। রিমেইনিং বার্স টাইম আমাদের এইখানটাতে খেয়াল করেন, আমরা কতক্ষণ পর্যন্ত আমরা কাজটা মানে সিপি স্কেডিউলিংটা করতেছি, যতক্ষণ পর্যন্ত না 0 না হচ্ছে। বার্স টাইমটা 0 হয়ে গেলে, যেমন এখানে P2 এর কাজটা 3 সেকেন্ড, 3 সেকেন্ড আমরা এখানে দিয়ে দিয়েছি, তার মানে কি 3 সেকেন্ড যখন দিয়ে দিচ্ছি তখন P2 এর জন্য রিমেইনিং বার্স টাইম 0 হয়ে যাচ্ছে। তো 0 যখন হয়ে যাচ্ছে তখন আমরা কি একটা কাজ সাকসেসফুলি কমপ্লিট, দেন দ্যাট মিন্স কাউন্টের ভ্যালু 1 বাড়িয়ে দিব। তো সেই কাজটাই আমরা করলাম, যে দেখেন যখন ইফ রিমেইনিং বার্স টাইম ইজ ইকুয়ালস টু 0, দেন কাউন্ট প্লাস প্লাস, আমাদের কাউন্টের ভ্যালু 1 বাড়িয়ে দেওয়া হবে। এবার কন্টিনিউ। আচ্ছা, এরপর আমরা আবার একটা ইফ কন্ডিশন দিব, সেটা হচ্ছে ইফ রিমেইনিং বার্স টাইম ইজ গ্রেটার দ্যান কোয়ান্টাম টাইম। যদি কোয়ান্টাম টাইমের চেয়ে রিমেইনিং বার্স টাইমটা বেশি হয়, তখন আমরা কি করেছিলাম এখানে
এখানে দেখেন আমাদের বার্স্ট টাইম ছিল 24, আমরা এখানে কোয়ান্টাম হচ্ছে 4, তার মানে আমরা এখানে 4 রেখে বাকিটা আমরা মাইনাস করে দিয়েছিলাম, মানে মাইনাস কত 24 - 4 = 20, সেটা আমরা পরে এক্সিকিউট করব। তো সেই কাজটাই দেখেন এখানে আমরা ক্যালকুলেশন করব কি যে ইফ remaining burst time I is greater than quantum time, then remaining burst time is equal to remaining burst time minus quantum time, quantum টাইমটাকে মাইনাস করে দিব। আচ্ছা, এখানে সাথে সাথে আরো একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা দেখলাম যে রিমেইনিং বার্স্ট টাইমটা 4 এর চেয়ে বড় কিনা সেটা চেক করলাম। এখন আমাদের আরেকটা জিনিস থাকছে যে এটা 0 হতে পারে, আবার 4 এর চেয়ে ছোটও হতে পারে, আবার 4 এর চেয়ে বড় হতে পারে। তার মানে 0 থেকে 4 পর্যন্ত একটা, আরেকটা হচ্ছে 4 এর চেয়ে বড়। তার মানে এখানে কন্ডিশন আরেকটা চেক করব কি যে সে 0 সমান বা 0 থেকে বড় কিনা। আমরা 4 এর চেয়ে বড় কিনা সেটা তো চেক করলামই, বা কোয়ান্টাম টাইমের চেয়ে বড় কিনা সেটা চেক করলামই। এখন আমরা দেখব সে 0 সমান বা 0 থেকে বড় কিনা এবং 4 এর চেয়ে ছোট কিনা। অবভিয়াসলি যদি সেটা হয় তাহলে আমরা ওই কোয়ান্টাম টাইমটাকে ওই রিমেইনিং বাস টাইমটাকে আমরা টেম্পের মধ্যে দিয়ে দিব এবং রিমেইনিং বাস টাইমটাকে আমরা 0 অ্যাসাইন করে দিব, মানে এটা কাজটা আসলে কমপ্লিট হয়ে গেছে। যখনই রিমেইনিং বাস টাইম 0 হয়ে যাবে তার মানে কি আমাদের হচ্ছে আরেকটা কাজও কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের মেইন যে কাজটা। এখন এইটা ফর লুপের মধ্যে কাজটা চলতে থাকবে এভাবে প্রত্যেকটা ইয়ার। তো এভাবে আমরা সামেশন কোয়ান্টাম টাইম এটা আমরা ক্যালকুলেশন করব হচ্ছে কিভাবে, যে আমরা এটা তো ইনিশিয়ালি 0 দিয়েছিলাম, তো এর সাথে টেম্পটা আমরা যোগ করব, কারণ আমাদের হচ্ছে টেম্পের যে ভ্যালুটা সেটা হচ্ছে রিমেইনিং বাস টাইম যতগুলো টাইম আমরা ওর ভিতরে দিয়ে দিচ্ছি সেগুলো তো আমরা টেম্পের মধ্যেই রাখছি, সো সেটা আলটিমেটলি যোগ হচ্ছে কোয়ান্টাম টাইমের সাথে। তো তার মানে এটাই হচ্ছে টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম। এটা আসলে টার্ন অ্যারাউন্ড টাইম I is equal to এই সামেশন অফ কোয়ান্টাম টাইম যেটা। তো এখন লাস্টে আমরা ব্রেক করব কখন, লুপটা ব্রেক করব যদি ইফ n ডাবল ইকুয়ালস কাউন্ট হয়, মানে কাউন্টের ভ্যালুটা তো আসলে বাড়তে আছে যতটা সাকসেসফুলি কমপ্লিট হচ্ছে, সেটা যদি বাড়তে বাড়তে n এর সমান হয়ে যায় দেন উই উইল ব্রেক দ্য এসকেতে কি করলি? সরি হ্যাঁ হ্যাঁ বলেন, কেউ কিছু বলছেন? কেউ কিছু আস্ক করলেন আমাকে? আচ্ছা যাই হোক, না স্যার। ঠিক আছে, সো আমরা ব্রেক করে দিচ্ছি। এখন দেখেন আমরা হচ্ছে এগুলা প্রিন্ট ইয়েগুলা সাজাইলাম, যে প্রসেসের ইয়েগুলা প্রসেস ফার্স্ট টাইম সেগুলো ট্যাব আকারে আমাদের সাজাইতে হবে। এরপরে আমরা হচ্ছে ফর লুপের মধ্যে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ওয়েটিং টাইম ক্যালকুলেট করব। ওয়েটিং টাইমটা হচ্ছে কি টার্ন অ্যারাউন্ড টাইম থেকে বার্স্ট টাইমটা যদি আমরা মাইনাস করি তাহলে তো আমরা ওয়েটিং টাইম পেয়ে যাব। সো এটা আমার কাছে ইজি মনে হয়েছে এখানে এই যেভাবে আমরা করলাম সেটা টার্ন অ্যারাউন্ড টাইমটা তো আমরা ক্যালকুলেট করলাম, এই টার্ন অ্যারাউন্ড টাইম থেকে আমরা যদি বার্স্ট টাইমটা মাইনাস করে দিই তাহলে আমরা ওইটার হচ্ছে ওয়েটিং টাইমটা পেয়ে যাব। আর ওয়েটিং টাইম অ্যাভারেজ অ্যাভারেজ ওয়েটিং টাইম হবে হচ্ছে ওর সাথে মানে যোগ করে করে ওয়েটিং টাইম যেটা আসতেছে তার সাথে পর্যায়ক্রমে আমরা এটা যোগ করে দিচ্ছি। এরপরে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম সেটাও আমরা সেম ওয়েতে আমরা ক্যালকুলেট করতে পারি। তো লাস্টে আমরা হচ্ছে ওয়েটিং টাইমটাকে n দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে অ্যাভারেজ ওয়েটিং টাইম পাচ্ছি। আর অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটাকেও n দিয়ে ভাগ করে দিচ্ছি, পরে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটাও এখানে পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমরা হচ্ছে এটা প্রিন্ট আউট করে দিচ্ছি যে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম এত আর অ্যাভারেজ ওয়েটিং টাইম এত। সো এটা আমরা এখন একটু রান করে দেখি কাজ করে কিনা। সো এন্টার দ্য নাম্বার অফ প্রসেস, যেহেতু এখানে আমরা এই ম্যাথটা করলাম এটা এই দেই 3টা। সো প্রসেস P1 এর জন্য আমাদের এখানে দেওয়া আছে 24, দ্বিতীয়ের জন্য 3, আর তারপরে হচ্ছে 3। তো এরপর হচ্ছে এন্টার কোয়ান্টাম টাইম। তো কোয়ান্টাম টাইম আমরা এখানে দিয়েছিলাম 4। তাহলে দেখেন আমাদের অ্যাভারেজ ওয়েটিং টাইম হবে 5.66, যেটা ম্যানুয়ালি ক্যালকুলেশন করলেও আপনাদের এটাই আসবে, এবং অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা আসবে 15.66।
তো এই ছিল আমাদের মোটামুটি ভাবে হচ্ছে রাউন্ড রবিন অ্যালগোরিদম সিপিইউ স্কেডিউলিং এর ক্ষেত্রে। এখন কোনো জায়গায় আপনাদের যদি কোনো কনফিউশন থাকে বা বোঝার কোনো প্রবলেম থাকে আমাকে বলেন। কারো কোনো প্রবলেম আছে কি? হ্যালো? না স্যার। নাকি বুঝেন নাই কিছু? আচ্ছা যাই হোক, আপনারা দেখেন এগুলা বাসাতেও আপনারা প্র্যাকটিস করেন, করে যদি প্রবলেম মনে হয় তাহলে আমাকে বলবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করার। আচ্ছা ইমন আছেন? ইমন বা যে বি সেকশনের জুথি? স্যার আছে, ইমন নাই। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছেন? স্যার মোটামুটি, আবার বাসায় দেখলে আরো ক্লিয়ার হবে, আর তখন প্রবলেম পেলে জানাবো না স্যার। ঠিক আছে, আপনারা দেখেন। আর আমি হচ্ছে আপনাদের পিডিএফটা পিডিএফেও কোড দিয়ে দিয়েছি, পিডিএফ না সরি পিপিটি ফাইল, এখানে কোড দিছি। সো এটা আমি আপলোড করে দিচ্ছি আপনাদের হচ্ছে গ্রুপে, আর ভিডিওটাও দিয়ে দিব। 1 মিনিটেরও কম সময় আছে, এখনই শেষ হয়ে যাবে ইয়াটা। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।